অন্তরা বিয়ের পর শ্বশুরবাড়িতে গৃহপ্রবেশ করার জন্য অপেক্ষা করে। এমন সময় বাড়ির ভেতর থেকে বরণডালা নিয়ে শাশুড়ি, ননদ এবং প্রতিবেশীরা দরজার কাছে ভিড় করে। নতুন বউকে দেখে শাশুড়ি কঙ্কনা দেবী বলেন, আরে তোরা একটু সরে দাঁড়া, এভাবে দরজার সামনে ভিড় করলে বৌমা ঘাবড়ে যাবে। তাছাড়া ও এত ভারী লেহেঙ্গা পরে আছে, একই গরমে অস্থির হয়ে যাচ্ছে, তার উপরে ভিড়ের চাপ, ও তো অস্বস্তি আরো বাড়বে নাকি। আরে না না দিদি, তুমি এত ভয় পেও না তো, এখন শীতকাল, তাছাড়া তোমার বৌমার এত কষ্ট হচ্ছে বলে তো মনে হচ্ছে না। তোমরা না একটু বেশি বেশি চিন্তা ভাবনা করো। তা তো করতেই হবে গো, বৌমাকে আমরা পরের বাড়ি থেকে এনেছি, ওকে যদি আমরা ওর মতো করে থাকতে না দিই তাহলে তো ও এখানে অ্যাডজাস্ট করতেই পারবে না। কাকিমা, শীতকাল হোক আর বর্ষাকাল, ওই 30-35 কেজি লেহেঙ্গা পরলে না যে কোনো মানুষই ঘেমে অস্থির হয়ে যায়। একবার পরে দেখবেন নাকি? এই মেয়ে, কাকির সঙ্গে ইয়ার কি হচ্ছে নাকি? নতুন বৌদি এসেছে বলে একেবারে যেন বেশি বেশি কথা বলছিস। আমিও দেখবো কতদিন বৌদিকে এভাবে আগলে যত্ন করে রাখতে পারিস। কদিন পরই তো সংসারের কাজ নিয়ে অশান্তি ঝগড়া শুরু হবে। এই সব কিছুই না আমার জানা আছে। তুমি কি আমাদের বাড়ির সঙ্গে তোমাদের বাড়ির পরিবেশের তুলনা করছো? দেখো কাকিমা, এই এলাকার সকলেই জানে আমরা কেমন, আর তোমাদের বাড়ির লোকজনরা কেমন সে সম্পর্কেও আমাদের ভালোই ধারণা আছে। তাই এসব ভুল চিন্তা করো না তুমি, আমরা এরকম কিচ্ছু করব না, বুঝলে? এভাবেই রূপালী রীনা দেবীকে উত্তর দেয় এবং তিনি কিছুক্ষণ পর সেখান থেকে চলে যান। বাড়ির বউকে বরণ করে ঘরের মধ্যে আনা হয় এবং এক এক করে সবাই তার সঙ্গে কথা বলতে আসে। সব থেকে প্রথমে শ্বশুর মশাই অন্তরাকে আশীর্বাদ করে বলেন, বৌমা, এই পরিবারে তোমার কাছে একেবারেই নতুন, কিন্তু তুমি চেষ্টা করলে বুঝতে পারবে এখানের মানুষগুলো তোমার আপন বলেই মনে হবে। আমরা মেয়ে আর বৌমার মধ্যে কোনো বিভেদ করি না। রূপালী যেমন আমার মেয়ে, তেমন তুমিও আমার মেয়ে। আশীর্বাদ করি তুমি যেন চিরজীবন সুখী হও। বৌদি, আমিও তোমাকে আশীর্বাদ করি, তুমি যেন আমার এই পাগল দাদাটাকে নিয়ে বেশ আনন্দে সংসার করো। দেখো মা, মেয়েটা কত বড় ফাজিল হয়েছে। বড় দাদাকে কি রকম ভাবে বললো। এইভাবে যদি দিনের পর দিন চলতে থাকে তাহলে ওর বিয়ে দেওয়া কিন্তু মুশকিল হয়ে পড়বে। ভালোই হবে, বিয়ে না হলে দুই ভাইয়ের ইনকামের পায়ের উপরে পা তুলে এখানে বসে বসে খাবো। তার উপর তো বৌদি আছে, ভালো মন্দ তৈরি করবে আর আমি খেয়ে পরে আরাম করে দিন কাটাবো। কি গো বৌদি, তোমার কোনো আপত্তি নেই তো? একদমই না, তুমি তোমার বাড়িতে থাকবে, এতে আমার আপত্তি করার কি আছে গো। আর হ্যাঁ, ভালো মন্দ আমি এমনিতেও রান্না করব, তোমার পছন্দ হওয়াটা বড় ব্যাপার। পছন্দ হলে আর কোনো কথাই নেই। আরে বাবা, তোমরা সবাই মিলে এখন বৌমাকে এভাবে বিরক্ত করবে নাকি? ওকে একটু আরাম করতে দাও। বৌমা, অনেক বেলা হয়েছে, তুমি এবার নিজের রুমে যাও আর একটু আরাম করো। সারাদিনে অনেক ধকল গেছে, সকালবেলা কথা হবে। নতুন শ্বশুরবাড়ি এবং শ্বশুরবাড়ির লোকজনদের কথাবার্তা, আচার ব্যবহার সবকিছুই অন্তরার খুব ভালো লাগে এবং এই বাড়িতে এক সপ্তাহের মধ্যেই দেখতে দেখতে সে ভালোভাবে মানিয়ে নেয়। একদিন সে নিজের ঘরে বসে বসে ফোন ঘাঁটছিল। এমন সময় একটি সুন্দর শাড়ির ছবি তার ফোনে আসে এবং সেটি দেখে বলে, আরে বাহ, এই শাড়িটা তো দেখতে খুব সুন্দর, তবে দামটা অনেক বেশি, 4,500 টাকা। আমার কাছে তো অত টাকা পয়সা নেই, আর মাও বলেছে শ্বশুরবাড়ির লোকজনের কাছ থেকে কখনো টাকা পয়সা চাইবে না। কি করে যে শাড়িটা কিনবো? রাতের বেলা অন্তরা ঘুমানোর সময় ড্রেসিং টেবিলে বসে বসে চুল বাঁধছিল। এমন সময় হঠাৎ কোল্ড ক্রিম হাতে নিয়ে বলে, এই ক্রিমটা তো আমার স্কিনে শুট করছে না। বিয়ের আগে আমি যেটা ইউজ করতাম ওটা নিলে ভালো হতো, কিন্তু ওটার দাম তো অনেক, 550 টাকা। হাতে টাকা না থাকলে আর কি করে করা যাবে? কত কি জিনিস কিনতে হবে, অন্তত 10,000 টাকা লাগবে, কিন্তু আমার কাছে তো 10,000 টাকাও নেই। অন্তরা এসব চিন্তা ভাবনা করে, কিন্তু তার কিছুই করার ছিল না। একে তার কাছে টাকা পয়সা ছিল না, তার উপর শ্বশুরবাড়ির লোকের কাছ থেকে টাকা পয়সা চাইতে তার খুব লজ্জা করছিল এবং তার মাও এইসব কাজ করতে তাকে বারণ করেছিলেন, তাই সে চুপচাপ থাকে। এরকমই একদিন কঙ্কনা দেবী অন্তরার কাছে এসে বলেন, বৌমা, আজকে সবাই তোমার হাতে রান্না খাবে বলছে, এক কাজ করো, একটু বাটার পনির আর ফ্রাইড রাইস বানিয়ে নাও তো। সবাই বাটার পনির খেতে খুব পছন্দ করে। আচ্ছা ঠিক আছে মা, সব মশলা জিনিসপত্র একটু দেখিয়ে দিন, আমি রান্না করে নিচ্ছি। বৌমা, রান্নাঘরে সবকিছুই রাখা আছে, যাও না, তুমি সব পেয়ে যাবে। অন্তরা রান্নাঘরে গিয়ে সব জিনিসপত্র দেখে শুনে সে শাশুড়িকে বলে, মা, বাকি সব জিনিসপত্র তো রয়েছে, কিন্তু বাটার আর কাজু বাদাম তো নেই, ওগুলো বাইরে থেকে আনতে হবে। আচ্ছা ঠিক আছে বৌমা, এই নাও 500 টাকা, এটা নিয়ে বাজার থেকে একটা বাটার আর কিছুটা কাজু বাদাম নিয়ে চলে এসো। তোমার বাবা বা কোনো ছেলে ঘরে নেই, না হলে ওদেরকেই আনতে দিতাম। এমন সময় রূপালী সেখানে আসে আর বলে, কেউ নেই? এটা কে আছে মা? তুমি
আমাকে টাকাটা দাও, আমি এক্ষুনি বাজার থেকে এসব নিয়ে আসছি। থাক, তোকে কিচ্ছু আনতে দেওয়া মানে আজকে আর রান্না হবে না। তুই সকালে যাবি, বিকেলে ফিরে আসবি। তাও দেখবো যেই জিনিসটা আনতে দিয়েছি সেটা না এনে নিজের মেকআপের জিনিসপত্র নিয়ে চলে এসেছিস। ওর কথা তুমি ছাড়ো বৌমা, তুমি নিজে চলে যাও। এবার তো তোমাকে আস্তে আস্তে দোকান বাজারগুলোকে চিনে রাখতে হবে। বাড়িতে ছেলেরা থাকে না, সময় অসময়েতে তোমাকেই বাইরে বেরিয়ে এসব কেনাকাটা করতে হবে। হাতে টাকা পেয়ে অন্তরা খুব খুশি হয়ে যায় এবং সে বাজারে চলে যায়। বাজারের প্রথম গলিতেই সে একটি বড় মুদিখানার দোকান দেখতে পায়। সেখানে গিয়ে দোকানিকে বলে, দাদা বলছি কাজু বাদাম কত করে, আর একটা বাটারের দাম কত? আরে নতুন বৌমা, আপনি আমার দোকানে এসেছেন, ভালো কথা ভালো কথা। তা বাটার কাজু নিয়ে যাচ্ছেন, নিশ্চয়ই আজকে বাটার চিকেন হবে। বৌমা, কাজু বাদাম 2000 টাকা কিলো, বাটারের দাম ওই 250 টাকা। জিনিসপত্রের দাম শুনে অন্তরা বলে, বাপরে বাপ, জিনিসপত্রের এত দাম! আমি তো মাত্র 500 টাকা নিয়ে এসেছি, এতে তো এসব কিছুই হবে না। কি করা যায়? বাদাম তো এমনিতে বেটে দিতে হবে, কেউ বুঝতে পারবে না। এতটা বেশি বাটার না দিয়ে অল্প বাটার আর রিফাইন তেল দিয়ে রান্না করলেই তো হবে। এসব নানান রকম কথা চিন্তা ভাবনা করতে করতে অন্তরা দোকানদারকে বলে, দাদা আমাকে ওই ছোট 50 গ্রামের বাটারটা দিন, আমার বেশি বাটার লাগবে না। আপনি 250 গ্রাম চিনে বাদাম দিয়ে দিন। সে কি, বাটার চিকেনে 25 গ্রাম বাটার লাগবে? আপনাদের এত বড় পরিবার, কমসে কম তো 400 গ্রাম বাটার লাগবে। তাছাড়া কাজু বাদাম ছাড়া কি বাটার চিকেন হয়? চীনা বাদামে সেই রকম স্বাদ পাবে না। আরে এ তো আজব সমস্যা। কি রান্না করব, কি দিয়ে রান্না করব সেসব আপনাকে বলতে হবে কেন? কাজু বাদামে রান্না হবে না চিনে বাদামে রান্না হবে সেটা আমি ডিসাইড করব। আপনাকে যতটা বলেছি আপনি দিয়ে দিন, ব্যাস। ঠিক আছে, তাই হোক। আপনি রান্না করবেন, আপনার পরিবারই খাবে, আমার আবার কি? এই বলে দোকানদার তাকে 25 গ্রাম বাটার এবং 250 চিনে বাদাম দিয়ে দেয়। 150 টাকা দোকানদারকে দিয়ে অন্তরা চিনে বাদাম এবং মাখন নিয়ে বাড়ি ফিরে আসে। যাক, 350 টাকা বেঁচে গেল। শ্বশুরবাড়িতে কাউকে না বলেও আমার 350 টাকা ইনকাম হয়ে গেছে। দেখি আর যদি টাকা কামানোর সুযোগ হয় তাহলে এভাবেই টাকাগুলো জমিয়ে কিছু একটা কেনা যাবে। এরপর সে চিনে বাদামকে ভিজিয়ে সেটাকে মিক্সিতে পেস্ট করে এবং তা দিয়ে বাটার চিকেন রান্না করে। এদিকে ফ্রাইড রাইসের মধ্যে বাদামগুলোকে পাতলা পাতলা করে পিস করে দিয়ে দেয়, যার ফলে সেগুলোকে পুরো কাজু বাদামের মতোই দেখতে লাগছিল। এরপর সে খাবার রান্না করে টেবিলে খাবার সাজিয়ে রাখে এবং সবাইকে এক এক করে খেতে ডাকে এবং সবাই এক এক করে এসে খাবার শুরু করে। খাবার খেতে খেতে বিশাল এবং রঞ্জিত বাবু বলেন, বৌমা, তুমি তো পুরো 5 স্টার হোটেলের মতো রান্না করেছো। এই বাবু, তুই আগের বারে হোটেল থেকে যে বাটার চিকেনটা এনেছিলিস, বলেছিলিস না ওই এক প্লেটের দাম এই 1200 টাকার মতো, সেটার থেকে তো এটা অনেক ভালো হয়েছে। আমিও তো সেটাই ভাবছি। বাড়িতে যখন এত ভালো কুক আছে, তাহলে বাইরে থেকে কিনে এনে খাওয়ার কোনো আর দরকার নেই। তুমি এক কাজ করবে, মাঝে মাঝে এরকম টেস্টি বাটার চিকেন রান্না করবে, তাহলে আর বাইরে রেস্টুরেন্টে টাকা দিতে হবে না, বদলে তোমাকেই 1200 টাকা দিয়ে দেবো। বিশালের কথা শুনে সবাই হেসে ফেলে এবং রূপালী বলে, তোরা তো শুধু বাটার চিকেনের সুনাম করে যাচ্ছিস, এই ফ্রাইড রাইসটা কত সুন্দর হয়েছে ভাবতো। বিশেষ করে এই যে ড্রাই ফ্রুট রোস্ট করে দেওয়া হয়েছে, এতে কিন্তু টেস্ট আরো দ্বিগুণ বেড়ে গেছে। বৌমা, তুমি আজ এত সুন্দর রান্না করে আমাদের সবার মন জয় করে নিয়েছো। তোমাকে আমি 10-এ 10 দিলাম। এভাবেই ভালো ভালো জিনিস রান্না করে আমাদেরকে খাইও, কেমন? চিনে বাদাম দিয়ে রান্না করা তরকারি এবং ফ্রাইড রাইস সবার সামনে রেখে অন্তরার বুকের ভেতরটা কাঁপুনি শুরু হয়েছিল। সে খুব ভয় পাচ্ছিল যে তার চুরি সবার সামনে ধরা পড়ে না যায়। কিন্তু শ্বশুরবাড়ির লোকজনদের কাছে এত সুনাম শুনে অন্তরা অবাক হয়ে যাচ্ছিল। ধন্যবাদ আপনাদের সবাইকে, আমার হাতে রান্না যে এত ভালো লেগেছে সেটা শুনে আমার খুব ভালো লাগছে। পরের দিন চিরঞ্জিত বাবু অন্তরার কাছে এসে বলেন, বৌমা, সামনে ইলেকশন আছে, আর তুমি তো ভালোভাবেই জানো প্রতি বছরের টিকিট নিয়ে আমিই দাঁড়াই। এবছরও ভাবছি ওই রকমই আশা আছে। আমার কিছু গুরুত্বপূর্ণ বন্ধু আর 2-1টা নেতা আসবে। কাল তুমি ওদের জন্য একটু ভালো করে পায়েস, সন্দেশ, 2-4টে মিষ্টি করে রেখো তো। যারা আসছে তারা বাইরের খাবার খায় না, তাই জন্য বাইরে থেকে মিষ্টিও কিনতে চাইছি না। ঠিক আছে বাবা, আমি সব তৈরি করে রাখবো, তবে বাড়িতে কিছু কিছু জিনিসপত্র নেই, সেগুলো বাজার থেকে কিনে আনতে হবে। চিরঞ্জিত বাবু সঙ্গে সঙ্গে পকেট থেকে 5000 টাকা বের করে অন্তরার হাতে দেন এবং বলেন, 5000 টাকা আছে, তোমার যা দরকারি জিনিসপত্র তুমি বাজার থেকে কিনে আনিয়ে নাও। আরে হ্যাঁ, খাবার দাবার গুলো যেন ভালো এবং সুস্বাদু হয়, সেদিকে একটু লক্ষ্য রেখো। অন্তরা চিরঞ্জিত বাবুর হাত থেকে টাকা নিয়ে আবার সেই মুদিখানার দোকানে যায় আর বলে,
আচ্ছা দাদা, আপনার কাছে ড্রাই ফ্রুট কি কি আছে বলুন তো? দিদি, আমার কাছে পেস্তা, বাদাম, আখরোট, ওখান থেকে শুরু করে সব রকমের ড্রাই ফ্রুট পেয়ে যাবেন। এরপর দোকানদার এক এক করে সব জিনিসের দাম বলতে থাকে। সবকিছু শুনে অন্তরা আবার সস্তার জিনিসপত্র খোঁজার চেষ্টা করে আর বলে, থাক থাক, আপনি আমাকে ওই 500 গ্রাম চিনে বাদাম দিয়ে দিন, আর কিছুটা খই, 250 গ্রাম আমল দুধ দিয়ে দিন, তাতেই হবে। এভাবেই সে 500 টাকার মধ্যেই সমস্ত কেনাকাটা সেরে ফেলে। 4,500 টাকা নিয়ে বাড়ি ফিরে আসে। এইবার তো বেশ ভালো টাকাই রোজগার হয়ে গেল অন্তরা। উপরওয়ালা আমাকে কতভাবে সাহায্য করছে। এভাবেই ইনকামের পথ খোলা থাকলে আমি 1 সপ্তাহের মধ্যে কিন্তু 10,000 টাকা জমিয়ে ফেলবো। এরপর অন্তরা রান্না বান্না করে নিয়ে রঞ্জিত বাবুর বন্ধুদেরকে মিষ্টি পায়েস খাওয়ায়। রঞ্জিত বাবু তাদের সামনে নিজের বৌমার এত প্রশংসা করে যে তারা আর মিষ্টির কোনো খুঁত বার করতেই পারে না। উল্টে সবাই খুব প্রশংসা করতে শুরু করে। তারপর সবাই খুশি হয়ে অন্তরাকে টাকা দেয়। টাকা নিয়ে অন্তরা সোজা নিজের রুমে যায় এবং টাকা নিয়ে গুনতে শুরু করে। এভাবেই কখনো স্বামীর কাছ থেকে, কখনো দেওরের কাছ থেকে, কখনো বা শাশুড়ি, ননদ, শ্বশুরের কাছ থেকে টাকা নিয়ে নিজের জন্য আলাদা করে টাকা সরিয়ে রাখতো। দেখতে দেখতে কয়েকদিনের মধ্যেই তার কাছে অনেক টাকা জমে যায় এবং সে টাকা নিয়ে মার্কেটিং করতে চলে যায়। এরপর সে হাতে শপিং ব্যাগ নিয়ে বাড়ি ফিরে আসে এবং দেখে শ্বশুরবাড়ির সবাই টেবিলে বসে কোনো কথা নিয়ে আলোচনা করছে। সবাই তার দিকে তাকিয়ে থাকে, কিন্তু কেউ কিছু বলে না। পরের দিন অন্তরার জন্মদিন ছিল। বিশাল একটি কেক নিয়ে আসে। সবাই তাকে কেক কাটতে বলে। কেক কাটতে গিয়ে অন্তরা দেখে সেটি আসল ঠিক নয়, শোলা দিয়ে তৈরি নকল কেক। আরে, কেকটা তো নকল। হ্যাঁ বৌমা, তুমি এতদিন যেভাবে আমাদেরকে কাজু আলমন্ড বলে চিনে বাদাম খাইয়েছো, এটাও সেরকমই। অন্তরা জানতে পারে যে সেই দোকানদার তাদের অনেক পরিচিত এবং সেই তাদেরকে অন্তরা সমস্ত কথা বলে দিয়েছে। অন্তরা খুবই লজ্জিত হয় এবং সবার কাছে ক্ষমা চায়। এরপর থেকে সে কখনোই এরকম করতো না এবং শ্বশুরবাড়ির লোকজন সময় মতো তাকে হাত খরচ দিয়ে দিত, যার ফলে উভয় পক্ষই এই সমস্যা থেকে রেহাই পায়। কবিতা দেবী সকাল সকাল চা নাস্তার জন্য তার বড় বৌমা সঞ্চিতাকে ডাক দেয়। বড় বৌমা, ও বড় বৌমা, কোথায় গেলে? শুনতে পাচ্ছ না নাকি? সকাল সকাল কি করছোটা কি? যাও যাও, চা নাস্তা কিছুই তো পেলাম না। বেলা 10টা বেজে গেল। ছেলে দুটো তো কখন অফিস চলে গেছে। এবার তো আমাকে নাস্তা দাও। হ্যাঁ মা, আমি আপনাকে বলতেই যাচ্ছিলাম, আমি তো সকাল থেকে কিছুই কাজ করতে পারিনি। চা নাস্তা কিছুই বানানো হয়নি। সামনে দীপাবলি আছে না, তার জন্য আমি আমার প্রিপারেশন নিচ্ছিলাম। কি পরবো না পরবো, ফেসিয়াল, হেয়ার কাট, পেডিকিওর, ম্যানিকিওর এইসব নিয়ে আমি ব্যস্ত ছিলাম, তাই নাস্তা বানানোর সময় হয়নি। শ্যামলকে বলে দিচ্ছি, ও চা নাস্তা বানিয়ে দিয়ে যাবে। তোমাকে আর অত কষ্ট করতে হবে না, থাক, আমি দেখে নেব। এতটুকু তো আমি করতেই পারবো নাকি? তুমি তোমার নিয়ে ব্যস্ত থাকো, তোমাকে আর সংসারের কাজকাম কিছুই করতে হবে না। সমস্ত কাজই তো শুনছি ছোট বৌমা করে। আমার ছোট বৌমা থাকতে আমার কোনোই অসুবিধা হবে না। এই বলে কবিতা দেবী শ্যামলীকে চা নাস্তার জন্য ডাকতে যাবে কি, শ্যামলী তখন চা নাস্তা নিয়ে তার শাশুড়ির জন্য ঘরে আসছিল, যেটা দেখে কবিতা দেবী বলেন, আরে ছোট বৌমা, তুমি তো সাক্ষাৎ লক্ষ্মী দেখছি। তোমার নাম নিতে না নিতেই তুমি চা নাস্তা নিয়ে এসে হাজির হয়েছো। সবসময়ই দেখেছি তুমি ডাকার আগেই সময় মতো সবকিছু নিয়ে চলে আসো। আর একদিকে দেখো আমার বড় বৌমা, সে শুধু ফাঁকিবাজ, নিজের রূপচর্চা নিয়ে সবসময় ব্যস্ত থাকে। কবিতা দেবীর কথা শুনে সঞ্চিতার মনে মনে খুবই রাগ হয় এবং সে বলে, ও সবসময় শুধু ছোট বৌমারই নাম হয় দেখছি। আমি তো কিছুই করি না, বাট আই ডোন্ট কেয়ার। ওসব আমার করার দরকারও নেই। এইসব কথা মাথায় নেওয়াও বেকার, তাতে আমারই শরীর খারাপ করবে। তার থেকে চাই আমি আমার কাজ নিয়ে থাকি বাবা। সঞ্চিতা বাচ্চাকে স্কুলে পাঠানোর জন্য রেডি করে দিয়ে আবার নিজের রূপচর্চা নিয়ে বসে যায়। শ্যামলী সারাদিন সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকে। সঞ্চিতা সব সময় সব কাজ শ্যামলীকে দিয়ে করাতো, নিজে শুধু বসে বসে ফাঁকি মেরে যেত। এদিকে শাশুড়ি কবিতা দেবী রান্নাবান্নার কথা বললে, আরে ও বড় বৌমা, সকালে চা নাস্তা তো ছোট বৌমা বানিয়েছে, এবার তুমি দুপুরে রান্নাবান্নাটা করো। তাড়াতাড়ি চাপিয়ে দাও তো দেখি। শীতের বেলা, ছোট বেলা, এখন চটপট রান্না চাপিয়ে দাও দেখি। অনেক দেরি হয়ে যাবে না হলে। তারপর সব মার্কেটে যাবে, দীপাবলির জন্য সব কেনাকাটা করতে হবে তো। আমি বরং এবেলা মার্কেটে যাই, বিকালে অনেক ভিড় হবে। শুধু শুধু কি হবে বলুন? রান্নাটা বরং শ্যামলী করে নিক, ও তো অনেক চটপট করে আমার থেকে রান্না করে, তাই না? আমি যদি এখন মার্কেটে চলে যাই তাহলে রান্না থেকে রেহাই পাবো।
আর আমার অনেক দিন থেকে পিৎজা খেতে ইচ্ছে যাচ্ছিল। আমি বরং পিৎজা খেয়ে আসবো, মজা হবে। ঠিক আছে দিদি, আমি রান্না করে নেব, তুমি বরং মার্কেটে যাও। বিকালে সত্যি সত্যি যদি ভিড় হয়ে যায়, অনেক কিছু কেনাকাটা, তাহলে অনেক দেরি হয়ে যাবে, আর কেনাকাটা করতেও অসুবিধা হবে। এই বলে শ্যামলীর রান্নাঘরে রান্না করতে চলে যায়। সঞ্চিতা মনের আনন্দে নাচতে নাচতে বাজারে চলে যায়। সঞ্চিতা শুধু কাজের ফাঁকে কি করে দেবে সেই বাহানাই করতে থাকে। এরপর মার্কেট থেকে ফিরে আসলে কবিতা দেবী তার দুই বৌমাকে ডেকে বলে, বড় বৌমা ছোট বৌমা, তোমাদের দুজনকেই বলছি, দীপাবলির জন্য সমস্ত কিছু কেনাকাটা হয়ে গেছে তো? এবার তাড়াতাড়ি পুরো বাড়িটা পরিষ্কার করে ফেলো, প্রচুর ধুলো ময়লা পড়েছে। মোছামুছি করে রান্নাঘরের সমস্ত জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তোমাদের দুজনকে। এই কাজগুলো সব কালকের মধ্যে সম্পন্ন করতে হবে, বুঝেছো? এত ধুলোর কাজ আমি কি করে করব? এত কষ্ট করে ফেসিয়াল করে এলাম এইসব করার জন্য? ঠিক আছে, অল্প অল্প একটু কিছু করে ছেড়ে দেবো, বাকি সব শ্যামলীর ঘাড়ে তুলে দেবো। শ্যামলী, তুমি বরং রান্নাঘরে সব ঝুল ছেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করো, তারপর সে বাসনপত্রগুলো মেজে নেওয়া যাবে, আর আমি এদিকে ঘরের সমস্ত জিনিসপত্রগুলো মোছামুছি করে নিই। তারপর শ্যামলী সমস্ত রান্নাঘরের ঝাড়াঝুড়ি করে সব বাসনপত্র নিয়ে সে পরিষ্কার চকচকে করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে। এদিকে সঞ্চিতা ঘরের টুকিটাকি জিনিসপত্রগুলো মোছামুছি করতে থাকে। মোছামুছি করতে করতে অনেক সময় লাগিয়ে দেয়। টাইম পাস করার জন্য নড়ে নড়ে সমস্ত কাজ করতে থাকে, যেটা দেখে কবিতা দেবী ভীষণ রেগে যান। বড় বৌমা, কখন থেকে দেখছি তুমি এক জায়গাতেই পরিষ্কার করে যাচ্ছ, কি কাজ করতে ইচ্ছে যাচ্ছে না নাকি? ওদিকে ছোট বৌমা সমস্ত কাজ করা হয়ে গেল, কখন থেকে এখানে দাঁড়িয়েই আছো দেখছি। না মা, আসলে আমি অনেক পরিষ্কার করে কাজ করি তো, তাই একটু সময় লাগছে। এই তো হয়েই এসেছে, আমার এখনই হয়ে যাবে। শ্যামলীকে বলছি ওকে একটু হাত লাগিয়ে দিতে। এই বাহানায় সঞ্চিতা শ্যামলীকে আবার নিজের কাজগুলোতে হাত লাগাবার জন্য বলে। শ্যামলী, তোমার সব কাজ হয়ে গেছে তো দেখছি, এসো না, আমার কাজগুলো একটু হাত লাগিয়ে করে দাও না। আমি অনেক পরিষ্কার করে কাজ করছি তো, তাই দেরি হচ্ছে, আর দেরি করে করছি বলে মায়ের আবার সহ্যও হচ্ছে না, তাই বলছি তুমি একটু হাত লাগিয়ে দাও না গো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে দিদি, আমি এক্ষুনি করে দিচ্ছি, আপনি বরং ছেড়ে দিন, আমি একাই সব করে নেব। কেমন বুদ্ধিমানের কাজ, একটু নরম গলায় বললাম, তাতেই ও গলে গেল। আমারই ভালো হলো, যাই আমি ঘরে গিয়ে একটু রেস্ট নিয়ে নিই, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, আমার দ্বারাই বাবা এসব সম্ভব হয় না। এভাবেই কোনো রকমে দিন কেটে যায়। পরের দিন কবিতা দেবী দীপাবলির জন্য রঙ্গোলি ও রান্নাবান্নার দায়িত্ব দেয় তার দুই বৌমাকে। শোনো, দুই বৌমাকে আমি বলছি, সুন্দর করে রঙ্গোলিটা কালকে দেবে, বুঝেছো? আর কালকে যত রান্নাবান্না দুজনে মিলেই করবে। বাড়িতে অনেক গেস্ট আসবে, তাদের ভালো ভালো খাবার বানিয়ে খাওয়াতে হবে। বড় বৌমা, তুমি নানপুরি, ছোলার পনির আর মটন কষাটা করো, আর তার সঙ্গে একটু পায়েসও বানিয়ে নিও। আর ছোট বৌমা, তুমি চিকেন, শাহী কোপ্তা, রসমালাই, একটু পোলাও বানিয়ে নেবে, কেমন? ঠিক আছে মা, আপনাকে চিন্তা করতে হবে না, আমি রান্নাবান্নায় এক্সপার্ট আছি, আমি সব বানিয়ে নেব। এরপর দীপাবলির দিন চলে আসে। দুই বৌমা মিলে সকাল থেকে রঙ্গোলি বানাতে বসে যায়। শ্যামলীর বানানোর রঙ্গোলি খুব সুন্দর হয়েছিল, যেটা দেখে তার শাশুড়ি শ্যামলীর খুব নাম করে। ছোট বৌমা, তোমার রঙ্গোলি তো খুব সুন্দর হয়েছে, এই না হলে আমার ছোট বৌমা সব কাজে একেবারে পরিপাটি, সবার থেকে এগিয়ে। আর বড় বৌমা, এটা তোমার কি রঙ্গোলি হয়েছে? এটা বাচ্চা ছেলের মতো রঙ্গোলি বানাচ্ছ, এটা কি দীপাবলিতে ভালো লাগে দেখতে? তোমার কি মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু নেই? ঠিক আছে, বাদ দাও, যা হয়েছে হয়েছে, রান্না বান্নাটা কিন্তু ঠিক করে করবে। এরপর দুই যা মিলে কাজে লেগে যায়। শ্যামলী রান্নাবান্নায় এক্সপার্ট, তাই শ্যামলী চটপট করে সব রান্নাবান্না করে নেয়। এদিকে সঞ্চিতা নোকে নীল আর্ট লাগাতে ব্যস্ত। শ্যামলী, তোমার রান্নাবান্না সব হয়ে গেল? আমার নীল আর্টটা হয়েই এসেছে, কতক্ষণই বা লাগবে রান্না করতে, আমি চটপট করে নেব। কিন্তু দিদি, সব আত্মীয়রা এসে গেছেন, এখন রান্না করবেন আপনি, সময় তো আর বেশি নেই। সঞ্চিতা অল্প সময়ের মধ্যে চটপট করে রান্না করে কমপ্লিট করে নেয়। দুই বৌমা মিলে আত্মীয় ও বাড়ির সকলকে সব রকমের খাবার খেতে দেয়। শ্যামলীর খাবার খেয়ে সবাই নাম করে। ছোট বৌমা, তোমার রান্না কিন্তু খুব সুন্দর হয়েছে, তোমার হাতে জাদু আছে বলে মনে হচ্ছে, এত সুন্দর খেতে হয়েছে। আর হ্যাঁ, এই খাবারগুলো কে রান্না করেছে? আধগাছা খাবার, কোনো স্বাদ নেই, আর কেমন পোড়া পোড়া গন্ধ লাগছে, মুখটাই পুরো নষ্ট হয়ে গেল। আমাকে ক্ষমা করবেন, আসলে আমি তাড়াহুড়ো করে রান্না করেছি তো, তাই বুঝতে পারছিলাম না, ভুল আমারই হয়েছে। আমি যদি শ্যামলীর মধ্যে সময় ধরে রান্না করতাম, তাহলে আমারও রান্না ভালো হতো। একটা কাজ তুমি ঠিক মতো করতে পারো না, আমার মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিলে। বারবার করে বলেছিলাম রান্নাগুলো ভালো করে করতে। আমার ভুল হয়ে গেছে মা, আর কোনোদিন এরকম হবে না, এরপর থেকে আমি সব কাজটাই মন দিয়ে করব।
ফাঁকি মারতে মারতে এতটাই নিকর্মা হয়ে গেছি যে কোনো কাজটাই আর ধৈর্য ধরে করতে পারি না। আমার জ্ঞান শিক্ষা হয়ে গেছে, এরপর থেকে আর কোনোদিন এরকম কাজ করব না মা। কবিতা দেবী সঞ্চিতাকে ক্ষমা করে দেয়। তারপর থেকে তার দুই বৌমা মিলে মিলেমিশে সংসারের সমস্ত কাজকাম এবং রান্নাবান্না করে, যেটা দেখে কবিতা দেবী খুবই খুশি হয়ে যায়।